এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের আন্ডারে থাকা যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস যে আছে সেই ডিএনএস এর মধ্যে একটু আগে যে আমরা বললাম সেখানে ফরওয়ার্ড লুকআপ জোন, রিভার্স লুকআপ জোন সেটা কিভাবে রিপ্রেজেন্ট হয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি কি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের ভিত্তিতে তৈরি হওয়া যে ডিএনএস সার্ভারটি, যেটাকে আমরা বলছি কি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস, তার সম্পর্কিত ধারণা নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই সার্ভার কম্পিউটার মধ্যে এডিডিএস অলরেডি রিপ্রেজেন্ট করা আছে, যার উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভার মধ্যে এডিডিএস সার্ভারটা থাকার কারণে বা এডিডিএস সার্ভিসটা থাকার কারণে এডিডিএস ব্লকটা এখানে চলে এসেছে এবং একই সাথে বাই ডিফল্ট তার ডিএনএস টেকনোলজিটাও রিপ্রেজেন্ট হয়ে গেছে। আর আমাদের সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে এই ধরনের ব্লক ওয়াইজ যে সার্ভিসগুলো থাকবে, তাহলে আমাকে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে আমাদের সার্ভার মধ্যে ওই সার্ভিসগুলো কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমার এডিডিএস সার্ভিস এবং ডিএনএস সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি, একই সাথে আরো কিছু সার্ভিস আছে। যেহেতু আমরা আজকে কথা বলছি এডিডিএস এবং ডিএনএস এর ভিত্তিতে কথা বলছি, সেক্ষেত্রে আমরা এই দুটো ফ্যাক্টর নিয়ে কথা বলবো। সো এডিডিএস রিপ্রেজেন্ট করার ফলে বাই ডিফল্ট তৈরি হয়েছে কি ডিএনএস, আর এই ক্ষেত্রে একে আমরা বলছি কি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস। সো এই অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএসটা দেখতে গেলে আমাকে কোথায় যেতে হবে, টুলস। টুলস থেকে আসতে হবে কোথায়, ডিএনএস। ডিএনএস এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিএনএস সার্ভারটা যে রিপ্রেজেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি যে কম্পিউটারটার মধ্যে বা যে সার্ভার কম্পিউটারের মধ্যে ডিএনএস সার্ভিসটা রিপ্রেজেন্ট করা হয়েছে সেই কম্পিউটারটার নাম TN-DC1। ঠিক আছে, এর আন্ডারে দুটো জোন তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোন আর একটা হচ্ছে কি রিভার্স লুকআপ জোন। এখন আমি ফরওয়ার্ড লুকআপ জোনটাকে এক্সপান্ড করলাম এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার একটা জোন ক্রিয়েট হয়েছে। সেই জোনের ডোমেইনটার নাম হচ্ছে technews365.net। যেহেতু এই ডোমেইনের উপর ভিত্তি করে আমার এডিডিএস তৈরি করা হয়েছে, সেই জন্য এই ডোমেইনের নাম দিয়েই কিন্তু আমার জোনটা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোনের জোন নেম এবং তার মধ্যে তার যে নাম দ্বারা পরিচালিত হবে তার রেকর্ডগুলো এখানে এন্ট্রি আছে। এবার রিভার্স লুকআপ জোনটা যখন সিলেক্ট করলাম, দেখা গেল কি এখানে কোনো রিভার্স লুকআপ জোন তৈরি করা নাই। তাহলে এই ক্ষেত্রে আমি যদি আমার ডিএনএস সার্ভারটাকে পরিপূর্ণ রূপ দিতে চাই, তাহলে আমার ফরওয়ার্ড লুকআপ জোনের মতো রিভার্স লুকআপ জোনটাও ক্রিয়েট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি রিভার্স লুকআপ জোনটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস এর উপর ভিত্তি করে। দেখেন আমরা সেক্ষেত্রে রিভার্স লুকআপ জোন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, নিউ জোন তৈরি করছি, অর্থাৎ রিভার্স লুকআপ জোন তৈরি করছি এবং সেখানে নেক্সট বাটন ক্লিক করলাম। এখন আমার এই রিভার্স লুকআপ জোনটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে, প্রাইমারি ডিএনএস সার্ভার ভিত্তিতে তৈরি হচ্ছে। তার জন্য এখানে আমাকে সিলেক্ট করা থাকতে হবে কি প্রাইমারি জোন। একটু আগে আমরা শুনে আসছিলাম আমাদের ডিএনএস সার্ভার তিন ভাবে রিপ্রেজেন্ট, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড স্টাফ। যেহেতু আমি যে ডিএনএসটাতে এখন কাজ করছি এটা হচ্ছে প্রাইমারি ডিএনএস, সেই ক্ষেত্রে আমার রিভার্স লুকআপ জোনটাও তৈরি হবে কি প্রাইমারি ভিত্তিক। তাই আমি প্রাইমারি জোনটাকে সিলেক্ট অবস্থায় বা রেডিও বাটন সিলেকশন থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আবার তিনটি অপশন দেখতে পাচ্ছি, টু অল ডিএনএস সার্ভার রানিং অন ডোমেইন কন্ট্রোলার ইন দিস ফরেস্ট, অর্থাৎ এই ডোমেইনের ভিত্তিতে যে রিভার্স লুকআপ জোনটা তৈরি হবে শুধুমাত্র এই ফরেস্ট ভিত্তিক কাজ করবে কিনা। আরেকটা বলছে টু অল ডিএনএস সার্ভার রানিং অন ডোমেইন কন্ট্রোলার ইন দ্য ডোমেইন technews365.net, অর্থাৎ এখানে আদার যতগুলো ডিএনএস সার্ভার থাকবে সবার সাথে সে কোলাবোরেশন করে এই ভিত্তিক কাজ করবে কিনা। তো আমরা সেকেন্ড অপশনটাই সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কাজটা করব। আরেকটা হচ্ছে কি টু অল ডোমেইন কন্ট্রোলার ইন দিস ডোমেইন ফর উইন্ডোজ 2000 কম্প্যাটিবিলিটি, অর্থাৎ উইন্ডোজ 2000 সার্ভার যে কম্প্যাটিবিলিটি থাকবে সেই 2000 উপর ভিত্তি করে এটা সাপোর্ট করবে কিনা। এটা ব্যাকডেটেড সার্ভার ভিত্তিক কাজ করার জন্য। বাট আপডেটেড যতগুলো সার্ভার আছে বর্তমান সময়ে উইন্ডোজ সার্ভার 2012, 2019, 2022, 2025 যেই সার্ভারগুলোই আসুক না কেন সবার সাথে কোলাবোরেশন করতে গেলে আপনি উপরে দুটো অপশন ভিত্তিক এক্সিকিউশন করবেন। সেই ক্ষেত্রে আমি টু অল ডিএনএস সার্ভার রানিং টু ডোমেইন কন্ট্রোলার্স ইন দিস ডোমেইন দিয়ে এটা সিলেকশন করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম।
এরপর সে বলছে IP4 রিভার্স লুকআপ জোন, আপনি এটা কি রিভার্স লুকআপ জোন তৈরি করছেন কিনা। আমি IP4 ভিত্তিক কাজ করছি, এই জন্য IP4 কে সিলেকশন করে কাজ করব। আর নিচেরটা হচ্ছে IP6 ভিত্তিক, ঠিক আছে। সো আমরা যেহেতু IP4 ভার্সনে কাজ করছি, তাই IP4 ভার্সন সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করব। এবার তারা বলছে নেটওয়ার্ক আইডি দাও। আমাদের আইপি ব্লকটা ক্লাস এ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, সেক্ষেত্রে আমার ফার্স্ট অক্টেটের ভ্যালু দিলেই এখানে কাজ হবে। আমি ফার্স্ট অক্টেটের ভ্যালু হচ্ছে কি 10 ছিল, আমি শুধু 10 দিলাম, বাকিটা না দিলেও চলবে। নেটওয়ার্ক আইডি 10 দিয়ে নেক্সট করে দেব। এরপর এখানে তারা বলছে আরো তিনটা অপশন দিল। একটা বলছে কি অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেটস, সিকিউরলি আপডেট করবে কিনা ডিএনএস সার্ভারটা, অ্যাক্টিভিটি ভিত্তিক। অ্যালাউ বোথ নন সিকিউর এবং সিকিউর ভিত্তিক আপডেট করবে কিনা। আরেকটা বলছে ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেট, সে অটোমেটিক আপডেট করবে না। আমরা কি করব, সেকেন্ড অপশনটা দিতে পারি, অর্থাৎ আমার এই ডিএনএস সার্ভারটা বা প্রাইমারি ডিএনএস সার্ভারটা অ্যালাউ বোথ নন সিকিউর অ্যান্ড সিকিউর পদ্ধতিতে অলওয়েজ আপডেট করে নেবে, ঠিক আছে। সেই অপশনটা সিলেক্ট অবস্থায় আমি নেক্সট দিব, এরপর ফিনিশ দিব। এর ভিত্তিতে আমার রিভার্স লুকআপ জোনটি তৈরি হয়ে গেল, অর্থাৎ আমার প্রাইমারি ডিএনএস সার্ভারের ভিত্তি করে ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোনটি তৈরি হয়ে গেল technews360.net ডোমেইন দ্বারা। এবার আমরা আমাদের ডিএনএস সার্ভারটার মধ্যে যে আইপি টেকনোলজি নেম টেকনোলজি যে কাজ করে সেটা টেস্টিং এর জন্য একটা কাজ করব, এবং সেই টেস্ট কাজটা করার জন্য আমরা একটা হোস্ট ফাইল তৈরি করব যে একটা আইপি টেকনোলজি বা আইপি দ্বারা, এবং সেই ক্ষেত্রে ওই যে আইপি দ্বারা আমরা নামটাকে ডিক্লেয়ার করব, সেই নামটা আমরা পিং করে পাই কিনা সেটা চেক করব, যার উপর আমরা বুঝতে পারবো আমাদের ডিএনএস সার্ভার আইপি টেকনোলজি নেম টেকনোলজিতে কনভার্ট করতে পারছে। সেই বিষয়টা বোঝার জন্য আমি যে কাজটা করছি দেখেন, ফরওয়ার্ড লুকআপ জোনে থাকা যে ডোমেইন জোনটা আছে সেই ফোল্ডারের মধ্যে সিলেক্ট করলাম, এবং তার মধ্যে এবার রাইট বাটন ক্লিক করে নিউ হোস্ট একটি ফাইল ক্রিয়েট করছি, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের ডিএনএস সার্ভার আইপি টেকনোলজি নেম টেকনোলজি কনভার্ট করছে কিনা। এই ক্ষেত্রে আমি এখানে একটি নাম দিচ্ছি টিএন হাইফেন, আমি ধরে নিচ্ছি আমার আরেকটা সার্ভার কম্পিউটার আছে, যে সার্ভার কম্পিউটারটার নাম হচ্ছে টিএন হাইফেন ডিসি3। টিএন মানে হচ্ছে কি টেক নিউজ, ডিসি হচ্ছে কি ডোমেইন কন্ট্রোলার, অর্থাৎ আর 3 হচ্ছে কি 3 নাম্বার সার্ভার পিসি। আমরা এইভাবে টিএন হাইফেন ডিসি3 নামটা দিলাম। নাম দিয়ে এবার ওই ডিএনএস ওই সার্ভারটার একটা আইপি দিব, ওই সার্ভারটার যে আইপিটা থাকবে সেটা দিব। ধরে নিচ্ছি সে সার্ভারটার আইপি হচ্ছে 10.0.11। আমি সেই সার্ভারটা আইপি দিলাম কত 11। তাহলে আমাদের প্রধান ডিএনএস সার্ভার অ্যাড্রেস কত 10.10.0.10, আর আমি আরেকটা সার্ভার আছে সেই সার্ভার আইপি দিচ্ছি কত 11, এবং সেই সার্ভার নামটা কি DC3 দিয়ে আমি কি করলাম এখানে ক্রিয়েট অ্যাসোসিয়েট পয়েন্টার, এটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দেবেন। এতে করে হবে কি এই রেকর্ডটা ফরওয়ার্ড লুকআপ জোনও ক্রিয়েট হবে, এট এ টাইম রিভার্স লুকআপ জোনও ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য এটা আমরা ক্রিয়েট অ্যাসোসিয়েট পয়েন্টার রেকর্ড এই চেক বক্সে চেক দিয়ে দেবো, ঠিক আছে, টিক চিহ্নটা দিয়ে দেবো। এরপর অ্যাড হোস্ট বাটনে ক্লিক করব, এবং সে বলছে দ্য হোস্ট রেকর্ড DC3 was successfully created, ওকে দিব। এরপর ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখা গেল কি DC3 নামক একটা নাম ক্রিয়েট হয়ে গেল, এবং তার আইপি দিয়েছে তারা কত 11, যেটা আমি দিয়েছি। এবার আমরা যদি রিভার্স লুকআপ জোনে যাই, যাওয়ার পর এবার রিফ্রেশ বাটনে ক্লিক করি, দেখেন আমার রেকর্ডটা চলে এসেছে। তার মানে হচ্ছে কি তার অর্থটা দাঁড়াচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোনে যা ক্রিয়েট করব সেটা অটোমেটিক কোথায় চলে আসবে রিভার্সে। এবং একটু আগে আমরা জেনে আসছি ফরওয়ার্ড লুকআপ জোনে কাজ হচ্ছে কি হোস্ট থেকে আইপিতে কনভার্ট করা, আর রিভার্স লুকআপ জোনে কাজ হচ্ছে কি আইপি থেকে হোস্টে কনভার্ট করা। আর এই দুটো পদ্ধতির মাধ্যমেই একটা ডিএনএস সার্ভার কি হয় পরিচালিত হয়, ঠিক আছে। এখন আমি চেক করে দেখতে চাই আসলে আমার যে দেওয়া নামটি সেটি পিং করে পাই কিনা। অর্থাৎ আমরা তো সবাই কিন্তু নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক টেস্ট করার জন্য কমান্ড কোনটা দিই পিং স্পেস টার্গেট কম্পিউটার আইপি।
কিন্তু আমি যদি এবার কি করি নাম দিয়ে পিং করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে আমি সিএমডি তে গেলাম, সিএমডি তে গিয়ে আমি পিং দিচ্ছি tn-dc3.technews365.net, এন্টার দিলাম। দেখেন সে বলছে tn-dc3.technews365.net এর আইপি কত। এই নামটাকে যখন পিং করেছি, সে পিং করার পর বা সে এক্সিকিউট করার পর দেখতে পাচ্ছি সে একটা আইপি রিপ্রেজেন্ট করেছে, যে আইপিটা কত 10.10.0.11, ঠিক আছে, এই আইপিটা রিপ্রেজেন্ট করেছে। কিন্তু সে আবার নিচে বলছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এটা তো একটা স্বাভাবিক বিষয়, কারণ এই tn-dc3 কম্পিউটারটার কোনো অস্তিত্ব এই মুহূর্তে আমার নাই, ঠিক আছে, এই মুহূর্তে কোনো আমার এই নামে সার্ভার নাই। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে tn-dc3 নাম দিয়ে ওর একটা আইপি দিয়েছি, কিন্তু ওটা এই মুহূর্তে লাইভে নাই। লাইভে না থাকার কারণে এখানে সে নেটওয়ার্কে পায়নি বিদায় এখানে কি দেখাচ্ছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। কারণ এটাও আমরা জানি আমাদের নেটওয়ার্কের মধ্যে 3 ধরনের মেসেজ দেখায়, একটা হচ্ছে কি মিলি সেকেন্ডে, একটা দেখায় রিকোয়েস্ট টাইম আউট, আর একটা হচ্ছে কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল তখন দেখায় যখন ওই কম্পিউটারটা আমার নেটওয়ার্কের মধ্যে অস্তিত্ব থাকবে না তখন। এই ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা এই নামটাকে আমরা নেম রিজলভটা যদি প্রপারলি করাইতে চাই, তাহলে এমন একটা আইপি এখানে থাকা উচিত যে আইপিটা লাইভে আছে। সেজন্য আমরা এই বিষয়টা চেক করার জন্য বা পিং করে পাওয়ার জন্য আমরা আরেকটা কাজ করে দেখতে পারি। সেটা হচ্ছে আমি আমার ফরওয়ার্ড লুকআপ জোনে গিয়ে DC3 যে হোস্ট ফাইলটা ক্রিয়েট করেছিলাম সে হোস্ট ফাইলের মধ্যে সিলেক্ট করে সে হোস্ট ফাইলকে সিলেক্ট করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমি এখানে যে আইপিটা দিয়েছি সেই আইপিটা তো লাইভে নেই। এই মুহূর্তে আমার লাইভে আছে একটা আইপি বা লাইভে আছে এরকম একটা আইপি দিয়ে দিচ্ছি, কারণ আমার এই মুহূর্তে লাইভে আইপি আছে কোনটা 10.10.0.10। আমি টেস্ট করার জন্য শুধুমাত্র এই আইপিটা দিচ্ছি, নেমটাকে রিজলভ করার জন্য। সেক্ষেত্রে আইপিটা দিলাম, অ্যাপ্লাই, ওকে দিলাম। এই ক্ষেত্রে আমার এখানে 11 এর জায়গায় চলে আসলো কি 10। এবার আমার রিভার্স লুকআপ জন্য গিয়ে দেখি যে এখানে এখন কি আছে 11, বাট আমি একটু রিফ্রেশ করে দেব। যদি রিফ্রেশ করে দিই তাহলে কি হয় দেখি, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি রিভার্স লুকআপ জন্য সেটা আপডেট হয়ে গেছে। এই মুহূর্তে এবার আমি কমান্ড প্রম্পটে গিয়ে সেই কমান্ডটাকে আবার চালাচ্ছি। দেখেন এখন এখানে বলছে কি এখনো 11 আইপিটা রয়ে গেছে। তার কারণটা কি, এখানেও একটা প্রবলেম আছে। সে প্রবলেমটা বলছে কিন্তু আমি তো এর আইপি চেঞ্জ করে ফেলেছি, tn-dc3 এর নামের ভিত্তিতে যে আইপিটা সেটা তো চেঞ্জ করে দিয়েছি, একটা লাইভ আইপি দিচ্ছি যেটাতে অলরেডি আমার সার্ভারে বসানো আছে। কিন্তু তারপরে সে বলছে এখানে 11 পাচ্ছে। তার কারণ হচ্ছে আমি একটু আগে যে পিং করেছিলাম সে পিং রেকর্ডটা তার ক্যাশ হয়ে গেছে। এই ক্যাশটাকে প্রথম আমাকে খালি করে দিতে হবে। এই ক্যাশটাকে খালি করার জন্য কমান্ড হচ্ছে ipconfig স্পেস স্ল্যাশ ফ্লাশ DNS। এই কমান্ডটা যদি আমি চালিয়ে দিই সে তখন বলছে সাকসেসফুলি ফ্লাশ দ্য DNS রিজলভ আ ক্যাশ, অর্থাৎ আগের যে রেকর্ডগুলো আছে তার ক্যাশের মধ্যে সেগুলো সে ক্লিন করে দিয়েছে। এই কমান্ডটা চালিয়ে দিলাম। তো ক্যাশ খালি হয়ে যাওয়ার পর এবার পুনরায় যদি আমি এবার আমার কমান্ডটা চালিয়ে দেখি, সে যেমন পিং স্পেস tn-dc3.technews365.net এটা চালালাম, তখন দেখতে পাচ্ছি যে আমার tn-dc3 এই নামটাকে আইপি তারা রিজলভ করেছে এবং পিং করে আমি পাচ্ছি। এতে বুঝতে পারলাম একটা হোস্ট নেম কিভাবে আইপি টেকনোলজি দ্বারা রিপ্রেজেন্ট হয় সেটা, এবং এই ক্ষেত্রে ডিএনএস সার্ভার সেটাকে কিভাবে সহযোগিতা করে সেই পদ্ধতিটাই আমরা এখন দেখার চেষ্টা করেছি। এটা ছিল আমাদের একটা ডিএনএস সার্ভার ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোনের ভিত্তিতে অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস দ্বারা কিভাবে একটা হোস্ট নেমকে নেম রিজলভ করে তার প্রসিডিউরটুকু। For watching this videos.